ওকে ফাইন, আমরা লাইভ ক্লাসে চলে আসছি। আমাদের যে ধারাবাহিক লাইভ ক্লাস হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। আজকে মনে হয় ষষ্ঠ লাইভ ক্লাস আমাদের। তো আমাদের লাইভ ক্লাসগুলো সাধারণত রাতে হচ্ছিল 9:30 তো আজকে একটু প্রবলেম থাকার কারণে আমরা লাইভ ক্লাসটা একটু আগে করে নিয়েছি বিকালের দিকে। তো তোমরা একটু লাইভ ক্লাসে দ্রুত জয়েন করে নাও। আমরা আজকে প্রোগ্রামিংয়ের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কিওয়ার্ড, একটা ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যারে। এর আগে আমরা অপারেটর অংশটা শেষ করে নিয়েছি পুরোপুরি। আজকের ক্লাসে আমরা এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা দ্রুত লাইভে জয়েন করো, আমরা খুব দ্রুত টপিক তিনটা শেষ করব আজকে। আচ্ছা, যারা লাইভ ক্লাসে জয়েন করছে তারা আমাকে একটু ভিডিও এবং অডিওর বিষয়ে জানাও। ওকে থাকলে আমরা লাইভ ক্লাসটা শুরু করে নেব। একটু তাড়াতাড়ি আমাকে জানাও অডিও ভিডিওর বিষয়ে। আচ্ছা, সাথী বলছো অডিও ভিডিও ক্লিয়ার আছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা অবশ্যই লাইভ ক্লাসটা শুরু করে নেব। তো লাইভ ক্লাসটা শুরুর আগে তোমরা অবশ্যই লাইভ ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এই একটু জুম করে নাও একটু। তো আমাদের ক্লাসগুলো সাধারণত রাতে হচ্ছিল, একটু সমস্যার কারণে রাতে ক্লাস নিলে ভালো হয়। রাতেই ক্লাস হবে। আজকে একটু রাতে আমার ব্যস্ততা আছে, এ কারণে রাতে হয়তো তোমাদের ক্লাসটা আমি নিতে পারতাম না। গতদিনেও যেহেতু আমাদের ক্লাস অফ ছিল, এই জন্য ভাবলাম অফ না রেখে আমরা অন্য একটা সময় সিলেক্ট করে ক্লাসটা নিয়ে নিই। তো ক্লাসগুলো সাধারণত রাতেই হবে, তবে আজকের ক্লাসটা আমরা একটু বিকালে নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আচ্ছা দেখো, আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা প্রথম তিনটা টপিক আজকে আলোচনা করার কথা আছে। দেখি আমরা সময় মেনটেন করে যে কটা শেষ করতে পারি। একটা কিওয়ার্ড, একটা ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যারে। তো প্রথমে কি আলোচনা করব আমরা? কিওয়ার্ড যেগুলো আছে সেই কিওয়ার্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন কিওয়ার্ড মানে কি? হ্যাঁ, তোমরা একটু খেয়াল করে দেখো। কিওয়ার্ড মানে হচ্ছে সংরক্ষিত শব্দ বা বিশেষ শব্দ। সংরক্ষিত বিশেষ শব্দ। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কি করা হয়? এই কিওয়ার্ড প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রোগ্রাম রচনায় ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে কিওয়ার্ড মানে আমরা কি জানলাম? কিওয়ার্ড মানে আমরা জানলাম কিওয়ার্ড হচ্ছে এক ধরনের সংরক্ষিত শব্দ, যে শব্দগুলো ব্যবহার করে আমরা কি করি? প্রোগ্রাম রচনা করি। আমরা প্রোগ্রাম, তোমরা HTML যারা করে আসছো তারা তোমরা জানে থাকবা যে HTML-এ কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আচ্ছা, তোমরা HTML সম্বন্ধে তোমাদের ধারণা আছে কিনা বলো দেখি তো। বোল্ড করার ক্ষেত্রে বা কোনো কিছু মোটা করার জন্য HTML-এ কোন ট্যাগটা ব্যবহার করা হয়? আমরা যদি HTML অংশে কোনো কিছুকে বোল্ড বা মোটা আকারে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ট্যাগটা ব্যবহার করব বলো তো? দেখি তোমরা কে কে HTML জানো, শিখছো। এতদিনে তোমাদের HTML অধ্যায়গুলো একবার হলেও পড়ার কথা। তো বলো, বোল্ড করার জন্য তো ব্যবহার বলছো বি ট্যাগ। বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগের নাম হচ্ছে কি?
বিটেক, হ্যাঁ বিটেক। তো ওখানে দেখো একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমরা কি করতেছি, একটা নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করতেছি। একইভাবে কোনো একটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রেও আমাদেরকে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করতে হয়, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে কিওয়ার্ড বা সংরক্ষিত বিশেষ শব্দ, যেগুলো আমরা কোন কাজে ব্যবহার করি, প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা যারা একাডেমিকে প্রোগ্রামিং অধ্যায়টা ভালোভাবে শিখে আসছো তারা দেখবা যে আমরা প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কি ব্যবহার করি, এই যে মনে করি ইফ ব্যবহার করি, অপারেটর অংশে আমরা এগুলো শিখছি। আবার কি ব্যবহার করি, আমরা এলস ব্যবহার করি। আবার আমরা লুপ কয়টা জানি, লুপ কয়টা, তিনটা। একটা লুপের নাম কি ফর, একটা লুপের নাম কি হোয়াইল, আর একটা লুপের নাম কি ডু। আবার সামনে আমাদের গো টু, যেটা একটা স্টেটমেন্ট, কিন্তু এই স্টেটমেন্টটা কার মতো কাজ করে, লুপের মতোই কাজ করে। তাহলে এই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখি, যে ইফ, এলস, ফর, হোয়াইল, ডু, গো টু। আমি যদি আরও তোমাদের কয়েকটা লিখে দিই, সেগুলো কীরকম হবে দেখো, আরও জুম করে নাও, সেগুলো কীরকম হবে। আমরা রিটার্ন ব্যবহার করি কোনো একটা প্রোগ্রাম শেষ করার ক্ষেত্রে। আবার ডাটা টাইপগুলো ব্যবহার করি। ডাটা টাইপগুলো কী কী, ইন্টিজার। মৌলিক ডাটা টাইপ কয়টা বলো দেখি, প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টা, প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ কয়টা বলো। প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ হচ্ছে কয়টা, কর্নারে বলছো হচ্ছে 4টা। হ্যাঁ, প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ হচ্ছে 4টা। তো আমি কি বলতেছিলাম, এখানে কয়েকটা উল্লেখযোগ্য কিওয়ার্ডের নাম দেওয়া আছে, যেগুলো তোমরা যদি একাডেমিক লেভেলে কি করে আসো, প্রোগ্রামিং অধ্যায়টা পড়ে আসো, তাহলে তোমাদের জানার কথা। একাডেমিক লেভেলে আমরা প্রোগ্রাম শেখার ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতাম। যেমন কন্ডিশনাল প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, ইফ এলস। লুপের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম ফর, হোয়াইল, ডু। এবং আরও একটা কিওয়ার্ড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতাম, যেটাকে বলা হচ্ছে গো টু। গো টু কার মতো কাজ করে, লুপের মতোই কাজ করে। রিটার্ন আমরা কোনো একটা প্রোগ্রাম শেষ করার জন্য ব্যবহার করি। তারপরে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই ডাটা টাইপগুলো আমরা প্রোগ্রামে কী ধরনের ডাটা ব্যবহার করব সেক্ষেত্রে ব্যবহার করি। এবং এই 4টা ডাটা টাইপ কী বলা হয়, প্রোগ্রামের মৌলিক ডাটা টাইপ বলা হয়। ব্রেক স্টেটমেন্ট আছে প্রোগ্রামের, যদি আমরা কোনো জায়গায় লুপটা বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, ব্রেক। আমরা যখন লুপের ক্লাসগুলো শুরু করব তখন এই যে ব্রেক, আবার একটা স্টেটমেন্ট কি আছে, কন্টিনিউ, তারপরে গো টু, ডু, হোয়াইল, ফর। লুপের অংশ যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো জানবো। আবার আরেকটা কিওয়ার্ড আছে কি, সুইচ, সুইচ স্টেটমেন্ট আছে। এরকম অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আমরা কি করি, প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ব্যবহার করি। এখন এই কিওয়ার্ডগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। কেন? কারণ তোমাকে অনেক সময় প্রশ্ন এরকম দিবে যে নিচের কোনটি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, তখন তোমাকে কোনগুলা কিওয়ার্ড সেগুলো জানে নিতে হবে। এখন বলো দেখি, প্রিন্টএফ, প্রিন্টএফটা কি? আমি যদি বলি প্রিন্টএফ, তাহলে প্রিন্টএফটা কি বলো তো? আমি যদি তোমাদেরকে প্রিন্টএফের কথা বলি তাহলে প্রিন্টএফটা কি বলো? প্রিন্টএফ এটা কি? কে কারো অ্যান্সার পাচ্ছি নাকি, ভুলে গেছেন সব কিছু? প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলাকে প্রোগ্রামে কি বলা হয়? তাড়াতাড়ি অ্যান্সার করেন। প্রিন্টএফ, স্ক্যানএফ, পাও, সা, তারপরে হচ্ছে তোমার এসকিউআরটি, এগুলাকে আমরা কি বলে থাকি? কারো একজনের তো অ্যান্সার আসার কথা। এখন পর্যন্ত অ্যান্সার আসে নাই। তার মানে আপনারা ক্লাসগুলো শুধু করেই যাচ্ছেন, এগুলো প্র্যাকটিস করতেছেন না, তাই না? কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু অনেক লেট। এখন তোমার যদি মনে হয় যে সেই পর্যন্ত আপনি সবগুলো মনে রাখতে পারবেন প্র্যাকটিস ছাড়া, তাহলে সেটা কিন্তু হবে না। আর যদি মনে করো যে পরীক্ষার আগে পড়ে নিব, তাহলে এখন আর ক্লাস করায় তো লাভ নাই। তাহলে আমরা ক্লাসগুলো পরীক্ষার আগে করে নিতে পারি, তাহলে এই মনে রাখার ঝামেলাটা হবে না। তো প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলোকে কী বলা হয়? ফাংশন। খুবই হতাশ হইলাম যে আপনারা প্রায় 10 থেকে 11 জন লাইভ ক্লাস করতেছেন, কিন্তু প্রিন্টএফ কি এটা বলতে পারলেন না।
তো প্রিন্টএফ এক ধরনের কি ফাংশন, প্রিন্টএফ কিন্তু কোনো কিওয়ার্ড নয়। তো তোমার কাছে এমসিকিউ প্রশ্নগুলো এভাবে জানতে চাইবে যে নিচের কোনটি কিওয়ার্ড, সেখানে একটা কিওয়ার্ডের নাম দিবে, বাকি এরকম প্রিন্টএফ দিবে, স্ক্যানএফ দিবে বা অন্য কোনো কিছু একটা দিয়ে দিবে যেটা কিওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়। তো কোনটা কিওয়ার্ড, কোনটা ফাংশন, কোনটা ডাটা টাইপ, এগুলো সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। আমি প্রথমে বলছি যে আপনার এখানে একাডেমিক লেভেলের মতো কিন্তু প্রোগ্রাম লিখতে বলবেন, আপনাকে প্রোগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো স্পষ্টভাবে জানতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসবে আর এগুলো থেকে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে। তো প্রিন্টএফ হচ্ছে কি এক ধরনের ফাংশন, আর কিওয়ার্ড হচ্ছে এগুলো যে এখানে যে কয়টা লিখে দিছি এই কয়টা যে শেষ তা কিন্তু নয়। সি প্রোগ্রামিংয়ে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 32টা, সিতে কিওয়ার্ড হচ্ছে কয়টা 32টি। এখানে আমরা কয়েকটা লিখে রাখছি, বাকিগুলো তোমাদেরকে জানতে হবে। 32টা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। এখন 32টা মনে রাখা তো খুবই ডিফিকাল্ট, তাই না? কিন্তু তোমাকে অন্ততপক্ষে যে কিওয়ার্ডগুলো এইচএসসি লেভেলে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে দেয়া ছিল আমাদের পাঠ্য বইতে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। সেগুলো আমি এখানে লিখে দিছি। এই কয়েকটা ব্যবহার করে আমরা এইচএসসি লেভেলে যে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং অধ্যায়টাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখি, সেখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এই কিওয়ার্ডগুলোই, বোঝা গেছে? এর বাইরেও যেগুলো আছে সেগুলোও তোমাকে মনে রাখতে হবে, কিন্তু অবশ্যই এগুলো মনে রাখতে হবে, কারণ অপশনে থাকলে সাধারণত দেখা যাবে যে এই অপশনগুলাই থাকবে। এখন 32টা তুমি মনে রাখতে পারলে খুবই ভালো, আর 32টা মনে রাখতে না পারলে আমি আবারও বলতেছি, অবশ্যই যে বোর্ডে এখানে যে কয়টা লিখে দেওয়া আছে এই কয়টা অবশ্যই মনে রাখতে হবে। আর 32টা কিওয়ার্ড কি এটা তো এখন সবগুলাই এখানে লিখে দেওয়া সম্ভব না, আমারও সবগুলাই মনে নাই। তো এই কারণে আমি কি করতে পারি, তোমাদের ক্লাস শেষে গ্রুপে আমি 32টা কিওয়ার্ডের একটা আলাদা চার্ট ডিজাইন করে আমি তোমাদের দিয়ে দিব, তোমরা সেখান থেকে সেই 32টা কিওয়ার্ডের বিষয়গুলো একটু জানে নিবা, ঠিক আছে? আচ্ছা, সিতে কিওয়ার্ডের সংখ্যা কয়টা? 32টা। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে সিতে কিওয়ার্ড কতটি, তাহলে তুমি অ্যান্সার করবা কয়টা? 32টা। এখন সিকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ডেভেলপ করা হয়েছে, তার মধ্যে যেটা জানতে হবে তোমাকে আনসি সি এর বিষয়টা জানতে হবে। আমি এই জায়গায় একটু ক্লিয়ার করতেছি। সিকে বিভিন্ন ভার্সনে ডেভেলপ করা হয়েছে, তার মাধ্যমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আনসি সি। এখন তুমি বলতে পারো যে আনসি মানে কি আবার, তাই না? আনসি কি, আনসি নাকি? তো আনসিটা কি, দেখো আনসি এর একটা পূর্ণরূপ আছে, পূর্ণরূপগুলো জানে রাখতে হবে। পূর্ণরূপ থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। তো আনসি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আচ্ছা সরি, এনসি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আনসি এর পূর্ণরূপ কি বললাম দেখো, আনসি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই সংস্থার মতে আনসিতে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 47টি, অর্থাৎ সি প্রোগ্রাম যেটা ডেনিস রিসি আবিষ্কার করছে সেখানে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে কয়টা? 32টা। এবং পরবর্তীতে এই সিকেই আবার ডেভেলপ করা হয়েছে কার মাধ্যমে? একটা সংস্থার মাধ্যমে, যে সংস্থাকে বলা হচ্ছে আনসি সংস্থা। এই আনসি এর পুনরূপ কি? আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট বা সংস্থা যে সিকে ডেভেলপ করছে সেই সিতে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে কয়টা? 47টা। এই ফাংশনটা তোমরা ক্লিয়ার কিনা দেখো, এখানে আমি বিষয়টা তোমাদেরকে কি বলতেছি, এখানে বিষয়টা আমি বলতেছি দেখো, সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেনিস রিসি দ্বারা আবিষ্কার করা হয়েছে সেখানে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 32টা, কিন্তু তার আবিষ্কৃত সি ভাষাটাকেই পরবর্তীতে একটা সংস্থা আবার পুনরায় ডেভেলপ করছে, অনেকগুলো সংস্থা ডেভেলপ করছে। তার মধ্যে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আনসি সংস্থাটা যে সিকে ডেভেলপ করছে সেখানে কিওয়ার্ডের সংখ্যা কয়টা? সেখানে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 47টা। আরেকটা ভাষার কিওয়ার্ডের সংখ্যা জানতে হবে, সেটা হচ্ছে সিতে কিওয়ার্ডের সংখ্যা 32টা, আনসি সিতে 47টা, আর সি প্লাস প্লাস নামে একটা ভাষা আছে যেখানে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 63টা। বুঝতে পারছেন? তাহলে তিনটা বিষয় দেখো, এখানে কিন্তু তোমার কনফিউশন হইতে পারে, কারণ এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলে তোমাকে সঠিকটা চুজ করতে হবে। তো তিনটা আমরা কীভাবে মনে রাখবো? যদি তোমাকে বলে যে সি ভাষায় কিওয়ার্ডের সংখ্যা কয়টি, তাহলে তুমি দাগাবা 32টা। যদি বলে আনসিসিতে কিওয়ার্ডের সংখ্যা কয়টি, তাহলে তুমি দাগাবা 47টা। আর যদি বলে যে সি প্লাস প্লাসে কিওয়ার্ডের সংখ্যা কয়টি, তাহলে তুমি দেখাবা 63টা। তো সিকে আরও অনেকগুলো সংস্থা দ্বারা ডেভেলপ করা হয়েছে, সেগুলো আমাদের না জানলেও চলবে, তবে এই আনসিসি এর কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আর আনসি এর পুনরূপে, আনসি এর পুনরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আচ্ছা, তাহলে কিওয়ার্ডের বিষয়গুলো আমরা একটু জানে নিলাম। আমি যদি তোমাদেরকে আরেকবার একটু রিভিউ করে দেই,
আজকে ক্লাসে উপস্থিতির সংখ্যা অনেক কম, অনেকেই হয়তো জানে না যে আমরা ক্লাসের টাইমটা চেঞ্জ করছি। আচ্ছা যাই হোক, আমরা একটু সমস্যার জন্য আজকে ক্লাসের টাইমটা চেঞ্জ করছি। আগামী দিন থেকে পুনরায় আবার আমাদের ক্লাসগুলো রাত 9:30টায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কিওয়ার্ডের বিষয়টা আরেকবার একটু বলতেছি। দেখো, কিওয়ার্ড মানে হচ্ছে কিছু বিশেষ শব্দ, যে শব্দগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখি বা রচনা করি। সিতে এ ধরনের সংখ্যা কয়টা? 32টা। এখানে আমি উল্লেখযোগ্য কয়েকটা তোমাদেরকে মেনশন করে দিছি, তবে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদেরকে 32টাই মনে রাখতে হবে। তবে 32টা মনে রাখতে না পারলেও এখানে বোর্ডে যেগুলো লেখা ছিল সেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো সিতে কিওয়ার্ডের সংখ্যা 32টা, আনসিতে হচ্ছে কয়টা? 47টা, আর সি প্লাস প্লাসে হচ্ছে কয়টা? 63টা। এই তথ্যগুলো আমাদেরকে কিওয়ার্ডের জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? তো কিওয়ার্ড থেকে কিন্তু বিগত বছরগুলোতে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আইসিটি বিষয়টা ছিল, সেখান থেকে কিন্তু কোশ্চেন ছিল। তো আমি তোমাদের সেই কোশ্চেনগুলো একটু দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিওয়ার্ড থেকে কোশ্চেনের ক্যাটাগরিটা কীরকম হবে এবং আমাদেরকে এই টপিকটা গুরুত্বর সাথে পড়তে হবে কি না, এই বিষয়টা তোমরা বুঝতে পারবা। তো আমি আমার শিট থেকে কোশ্চেনগুলো নিচ্ছি। পঞ্চম অধ্যায়ে আমরা যাব। পঞ্চম অধ্যায়ে এখান থেকে আমার জানা মতো কোশ্চেন ছিল, কোথায় ছিল দেখি। আচ্ছা, এটা ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিটে 19-20 সেশনে। এখানে দেয়া ছিল যে সি প্রোগ্রামের কিওয়ার্ড নয়, সি প্রোগ্রামের কিওয়ার্ড নয়। আচ্ছা, অপশনগুলো একটু দিয়ে দেই তোমাদের। অপশনগুলো একটা হচ্ছে ডিফল্ট, খ নাম্বার হচ্ছে ভয়েড, গ নম্বর হচ্ছে ব্রেক, খ নম্বরে দেয়া আছে হচ্ছে কন্টিনিউ। তো কোনটা কিওয়ার্ড নয় বলো দেখি। আচ্ছা সরি, ঘ নাম্বার কন্টিনিউ না, ঘ নাম্বার হচ্ছে প্রিন্টএফ, এটা দেয়া ছিল। বলো অ্যান্সারটা বলো। আচ্ছা, তারিকুল ইসলাম অ্যান্সার দিছো হচ্ছে ডি, সাথী অ্যান্সার দিছো এ, কনা রয় অ্যান্সার দিছো হচ্ছে ডি, জান্নাত নিতু অ্যান্সার দিছো হচ্ছে ডিফল্ট। আচ্ছা, বিভা রায় বলছো হচ্ছে এ। আচ্ছা দেখো, এখানে এই যে ডিফল্টটা দেখে হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা প্রোগ্রামের একটা কিওয়ার্ড নাও হইতে পারে, কারণ ডিফল্ট এটা নামে আবার একটা কোন ধরনের কিওয়ার্ড, তাই না? তো ডিফল্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয় তুমি যদি সুইস যারা প্রোগ্রাম একাডেমিক লেভেলে শিখে থাকো, তাহলে সেখানে এই সুইসের সাথেই আরেকটা কিওয়ার্ড ব্যবহার করা হয় যার নাম হচ্ছে ডিফল্ট। তো সুইস যেমন একটা কিওয়ার্ড, ডিফল্টও কিন্তু একটা কিওয়ার্ড। আবার ভয়েড এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ব্রেক এটা যে আমরা একটু আগে কিওয়ার্ডগুলো লিখছিলাম, তার মধ্যে কিন্তু আমি ব্রেকটা লিখে দিয়েছিলাম। আর প্রিন্টএফ এটা তোমাদের কাছে কি জানে নিলাম, ক্লাসের শুরু থেকে যারা ছিল তারা অ্যান্সারটা ভুল দিলে এটা আসলে দুঃখজনক বিষয়, কারণ একটু আগেও আমি এই জায়গায় লিখে দিয়েছিলাম যে প্রিন্টএফ হচ্ছে কি একটা ফাংশন। তো তুমি আর কোনোগুলোর সাথে পরিচিত না থাকলেও তুমি কিন্তু এই প্রিন্টএফটার সাথে পরিচিত আছে, এবং প্রিন্টএফটা কি? প্রিন্টএফটা হচ্ছে একটা ফাংশন, এটা একটু আগেই ক্লিয়ার করে নিলাম। তাহলে ডিফল্ট সম্পর্কে তোমার জানা না থাকলেও এখানে কিন্তু তোমার অ্যান্সারটা অবশ্যই কি দেওয়ার কথা ছিল? ঘ, কিন্তু তোমরা অনেকেই অ্যান্সারটা দিছো এ। তো যারা অ্যান্সারটা এ দিছো তাদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে গেছে। ডিফল্ট হচ্ছে একটা কিওয়ার্ড। এই কারণে আমি বলছিলাম যে দেখো প্রশ্নটা তোমাকে কি বলছে, নিচের কোনটি কিওয়ার্ড নয়। তো কোনটা কিওয়ার্ড নয় এটা জানার জন্য কোনটা কিওয়ার্ড এটা কিন্তু আমাকে জানতে হবে। দেখো আমার লেকচার শিটে এখানে কিওয়ার্ডের একটা চার্ট দেয়া আছে, তোমরা আসলে দেখতে পাচ্ছ কি না আমি ক্লিয়ার না, তারপরে চেষ্টা করে। এই যে দেখো এখানে একটা কিওয়ার্ড লেখা আছে হচ্ছে ডিফল্ট। এই যে এখানে যে সি প্রোগ্রামের 32টা কিওয়ার্ড, সেই 32টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে মেনশন করে দিছি। তো তার মধ্যে এই যে দেখো ডিফল্ট কিন্তু কিওয়ার্ডের যে চার্ট, সেই চার্টের মধ্যে এখানে কিন্তু দেয়া আছে। এই কারণে এই চার্টটা তোমাদের মনে রাখতে হবে। তো এতগুলো আমি এখানে ক্লাসে লিখতেছি না, সেটা অনেক সময় লাগবে। এই চার্টটা আমি তোমাদের আলাদাভাবে ডিজাইন করে পিকচার আকারে পেজে পোস্ট করে দিব, তোমরা সেখান থেকে সেটা নিয়ে বিষয়গুলো একটু পড়ে নিও। অথবা তোমাদের যে আইসিটি পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের প্রোগ্রামিং অধ্যায় খুললেও সেখানেও কিন্তু তোমরা এই প্রোগ্রামিংয়ের যে 32টা কিওয়ার্ড সিতে, সেই 32টা কিওয়ার্ড কিন্তু তোমরা সেখানে পাই যাবা। তাহলে এটার যে সঠিক উত্তর সেটা ছিল হচ্ছে প্রিন্টএফ। কিন্তু যারা এ দাগাইছো
তাদের সেটা দাগানো ঠিক হয়নি, কারণ তুমি স্পষ্টত জানো যে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, তার মানে বাকিগুলো আমি চিনি না চিনি, এটা যেহেতু ফাংশন তার মানে এটা কিওয়ার্ড নয়, তো অ্যান্সার এটাই হওয়ার কথা ছিল। এরকম অনেক কোশ্চেন আসবে তোমার যেগুলো তুমি সরাসরি কমন পাবা না, সব কিছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমন পাবা তা তো না, সেখানে তোমাকে এরকম কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না, আমি আবারও জোর গলায় বলতেছি তোমাদের কিওয়ার্ড যে 32টা আছে সেই 32টা চার্ট আকারে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিবা। 32টা মনে রাখতে না পারলেও যেগুলা পড়ার পর তোমার মনে থাকবে সেগুলো তুমি মনে রাখবা, বাদ বাকিগুলো তুমি টেকনিক্যালি অ্যাপ্লাই করে অ্যান্সারটা করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যদি এখন থেকে পড়ে নেই তাহলে 32টা আমরা আশা করতেছি পরীক্ষা আসা পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এরকম আরও একটা কোশ্চেন ছিল মনে হয় কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছিল। আচ্ছা, এটা আমরা মিশাই নেই। এখানে কি ছিল? এখানে ছিল যে কোনটি সি ভাষার কিওয়ার্ড। এখানে স্পষ্টত জানতে চাইছে আমাদের কাছে যে কোনটি সি ভাষার কিওয়ার্ড। এরা একটা জানতে চাইছিল কোনটা কিওয়ার্ড নয়, এখন জানতে চাইছে কোনটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড বলুক আর কিওয়ার্ড নয় বলুক, এর জন্য আমাদের কোনগুলো কিওয়ার্ড এটা জানা রাখতে হবে। তো এটা অনেকটাই তোমাদের কাছে অপশনগুলো ইজি দিয়ে দিছে, তো আমি অপশনগুলো সেভাবেই দিলাম। আশা করতেছি এটার সবাই সঠিক অ্যান্সার দিতে পারবা। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে এটা বলো। এটা সবার পারার কথা, এটা খুবই ইজি, কারণ এখানকার অপশনগুলা অনেক ইজি দিয়ে আছে। আচ্ছা, অলরেডি অ্যান্সার আছে তারিকুল ইসলাম সি, শাওন ইসলাম জীবন। লাইভ ক্লাসে জয়েন হতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আপনি পরবর্তীতে আপনার সুবিধাজনক সময়ে লাইভ ক্লাসের যে ভিডিও রেকর্ডেড দেয়া থাকবে পেজে সেটা দেখে নিন। আচ্ছা, আজকেই শুধুমাত্র ক্লাসটা 5:30টায় হচ্ছে, আগামী দিন থেকে ক্লাসগুলো আবার রাতেই হবে 9:30টায়, ঠিক আছে? আজকে একটু সমস্যার কারণে আমরা ক্লাসটা বিকাল সময় নিচ্ছি। তোমরা অ্যান্সার দিছো সি, তো এটা সবারই পারার কথা, অ্যান্সার হবে এখানে সি। তো এখানে সিলেক্ট, এটা জানাই দিই, সিলেক্ট কিন্তু হচ্ছে একটা ট্যাগ, এটাও কোনো ট্যাগ না, এটাও কোনো ট্যাগ না। এটা কোথায় আমরা পড়বো? HTML যখন পড়বো তখন আমরা জানিয়ে নিব এগুলো। এর পঞ্চম অধ্যায় শেষে আমরা 4 অধ্যায় শুরু করবো, তখন জানবো। তারপরে এখন একটু জানিয়ে দিলাম, সিলেক্ট হচ্ছে একটা ট্যাগ যেটা HTML এ ফর্ম তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখো, কিওয়ার্ড থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। এটা এর আগেরটা আমরা যেটা সলভ করলাম সেটা বেগম রোকেয়াতে আসছিল, আর এটা যেটা সলভ করলাম সেটা হচ্ছে JKKNU, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটিতে এটা আসছিল 19-20 সেশনে। তো সামনেও এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসতে পারে, তোমরা এগুলো পড়ে অবশ্যই রেডি করে নিবা। তাহলে কিওয়ার্ড সম্পর্কে আমরা কিন্তু জেনে নিলাম। এগুলো খুবই ছোটোখাটো টপিক, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা আছে। তাহলে কিওয়ার্ডটা আমাদের হয়ে গেল। আমরা এখন আলোচনা করবো হচ্ছে ভেরিয়েবল সম্বন্ধে। তো ভেরিয়েবলের বাংলা কি বলো দেখি? ভেরিয়েবলের বাংলা কি? ভেরিয়েবলের বাংলা কি বলো? ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক, আমরা এটাকে বলতে পারি ভেরিয়েবল বা চলক। এখন ভেরিয়েবল জিনিসটা আসলে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যার মধ্যে আমরা মান জমা করব, সেটাকেই বলা হচ্ছে ভেরিয়েবল। তুমি যদি কোনো একটা মান জমা করতে চাও, অবশ্যই ওই মানটা জমা করার জন্য আমাদেরকে কী নিতে হবে? ভেরিয়েবল নিতে হবে। প্রোগ্রামে ভেরিয়েবল ব্যতীত আমরা কিন্তু কোনো ধরনের মান জমা করতে পারবো না। যেমন আমি যদি লিখি যে a = 10, তার মানে 10 মানটা আমি কার মধ্যে জমা করছি? এর মধ্যে। তো এই এটাকেই আমরা বলতেছি একটা ভেরিয়েবল বা চলক। তাহলে ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যার মধ্যে আমরা কি করি? মান জমা করি। তুমি প্রোগ্রামে কোনো একটা মান যদি কোথাও রাখতে চাও জমা করে, তাহলে তার জন্য অবশ্যই কি ব্যবহার করতে হবে? ভেরিয়েবল ব্যবহার করতে। আমরা কোনো একটা জিনিস কোথাও যদি সংরক্ষণ করতে চাই বা জমা করতে চাই, তাহলে কোনো একটা পাত্র বা অবস্থানের প্রয়োজন হয়, তাই না? তো প্রোগ্রামিংয়েও তুমি যে একটা মান জমা করবা, সেটা কার মধ্যে জমা করবা? তো সেটা আমরা জমা করবো হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে তোমাকে যদি বলে যে ভেরিয়েবল কি, তাহলে তুমি কি বলবা? ভেরিয়েবল হচ্ছে একটা কি?
অবস্থান বা অ্যাড্রেস যার মধ্যে কি করা হয় মানটা জমা করা হয়। ভেরিয়েবল হচ্ছে কি একটা অ্যাড্রেস যার মধ্যে কি করা হয় মানটা জমা করা হয়। তো এই ভেরিয়েবলগুলো তো আমরা যে কোনোভাবেই ডিক্লেয়ার করতে পারি, তবে ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু নিয়মকানুন আছে। তোমাকে এই নিয়মকানুনগুলো জানতে হবে। কেন? কারণ তোমাকে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি সঠিক চলক বা ভেরিয়েবল, সেখানে দেখতে হবে যে কোন অপশনটা চলক ডিক্লারেশনের সকল নিয়ম মেনে চলছে। যেটা সকল নিয়ম মানবে সেটাই হবে সঠিক চলক বা বৈধ চলক। এই কারণে তোমাদের চলক লেখার যে নিয়ম সেই নিয়মগুলো জানতে হবে। তা আমি তোমাদেরকে একটু সেই নিয়মগুলোর সাথে পরিচয় করা নিই। তাহলে ভেরিয়েবল আমরা কি জানলাম? ভেরিয়েবল মানে হচ্ছে যার মধ্যে কি করা হয় মান জমা করা হয়, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল লেখার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটা দেখো। প্রথম নিয়মটা একটু নোট করে নাও তোমরা। প্রথম নিয়মটা হচ্ছে যে ভেরিয়েবল নামের যে প্রথম অক্ষর, কি বলা হচ্ছে? ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে। আলফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হবে, আলফাবেটিক ক্যারেক্টার দিয়ে শুরু হবে। এখন আলফাবেটিক ক্যারেক্টার কোনগুলো? আলফাবেটিক ক্যারেক্টার বলতে বুঝাচ্ছে তোমাদের বড় হাতের এ থেকে জেড অথবা কি ছোট হাতের এ থেকে জেড, এগুলাকে বলা হচ্ছে আলফাবেটিক ক্যারেক্টার। এগুলো দিয়ে শুরু হতে হবে, নাম্বার দ্বারা শুরু হতে পারবে না, নাম্বার দ্বারা শুরু হতে পারবে না। হ্যাঁ, এটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা চলক ডিক্লারেশনের নিয়মাবলী, যেটা তোমার অপশনগুলোর ক্ষেত্রে বেশি বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? প্রথম নিয়মটা বলছে যে কোনো একটা ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই কী হতে হবে? আলফাবেটিক ক্যারেক্টার হইতে হবে, নাম্বার দ্বারা শুরু হতে পারবে না। যেমন আমি যদি একটা মনে করো তো আমাকে 3টে সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, সেখানে আমি প্রথম সংখ্যার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 1, দ্বিতীয় সংখ্যার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 2, তৃতীয় সংখ্যার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 3। তো এই ডিক্লারেশনটা কিন্তু সঠিক ডিক্লারেশন। কেন? কারণ দেখো এটা একটা ভেরিয়েবল নেম, এটা একটা ভেরিয়েবল নেম, এটা একটা ভেরিয়েবল নেম, এবং প্রতিটা ভেরিয়েবল নেম কি দ্বারা শুরু হয়েছে বলো দেখি? আলফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে। আলফাবেটিক ক্যারেক্টার মানে কি? হয় বড় হাতের এ থেকে জেটের মধ্যে কোনো একটা থাকবে, অথবা ছোট হাতের এ থেকে জেটের মধ্যে কোনো একটা থাকবে। তাহলে এখানে প্রতিটা পরে নাম্বার আসছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে বলছে যে নাম্বার দ্বারা শুরু হতে পারবে না। অর্থাৎ কোনো একটা চলকের প্রথম ক্যারেক্টারটা কখনোই কি হইতে পারবে না? নাম্বার হইতে পারবে না। প্রথম ক্যারেক্টারটা অবশ্যই তোমাকে একটা আলফাবেটিক ক্যারেক্টার হইতে হবে। পরে তুমি নাম্বার ব্যবহার করো তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম ক্যারেক্টারটা অবশ্যই কি হইতে হবে? আলফাবেটিক হইতে হবে। তুমি যদি এভাবে ডিক্লেয়ার করো, এই যে প্রথমে 1 দিছো তারপরে নাম্বার লিখছো, তাহলে এটা কি হয়ে যাবে? একটা ভুল ডিক্লারেশন হয়ে যাবে। তাহলে ভেরিয়েবল নামের প্রথম ক্যারেক্টার অবশ্যই অবশ্যই কি হইতে হবে? আলফাবেটিক ক্যারেক্টার হইতে হবে, কোনো নাম্বার দ্বারা শুরু হতে পারবে না। তো এটা খুবই ভালোভাবে মনে রাখবা। এটা দিয়েই তোমাকে অপশনগুলোতে কনফিউশন সৃষ্টি করবে। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা আমরা শিখে নিলাম। 1 নাম্বারটা কী ছিল? যে ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যারেক্টার দ্বারা শুরু হতে হবে, কোনো সংখ্যা দ্বারা শুরু হতে পারবে না। কিন্তু আমরা পরে সংখ্যা ব্যবহার করতে পারবো। সংখ্যা দ্বারা শুরু হতে পারবে না এর মানে এই না যে সংখ্যাই ব্যবহার করা যাবে না, কিন্তু শুরুতে বা প্রথমটাই সংখ্যা হতে পারবে না। তো আশা করতেছি প্রথম নিয়মটা বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় নিয়মে আসো। তা আমরা তো অ্যালফাবেটিক ক্যারেক্টার আর সংখ্যার বিষয়টা ক্লিয়ার করে নিলাম। এখন আসি বিশেষ ক্যারেক্টারে। চলকের নাম ডিক্লেয়ারের সময় বিশেষ ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর ব্যতীত, আন্ডারস্কোর, এখন আন্ডারস্কোর কোনটা? এই যে এই চিহ্নটাকে বলা হচ্ছে আন্ডারস্কোর। তোমরা কিবোর্ড যারা ইউজ করে থাকো তারা দেখবা যে মোবাইলের কিবোর্ড হোক অথবা আমাদের কম্পিউটার কিবোর্ড হোক, সেখানে একটা চিহ্ন আছে এরকম, যেটাকে আমরা বলি হাইফেন, আর একটা আছে হাইফেনের থেকেও নিচের দিকে একটু থাকে। এই চিহ্নটাকে আইসিটির ভাষায় কি বলা হয়? আন্ডারস্কোর। আইসিটির ভাষায় না, এই চিহ্নটার নামই আসলে কি? আন্ডারস্কোর। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলে থাকি? হাইফেন বলে থাকি। আর যে চিহ্নটা একটু হাইফেনের থেকেও নিচের ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় আন্ডারস্কোর। তো বিশেষ ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ চিহ্ন, মনে করে অ্যান্ড সিম্বল, তারপরে তোমার হ্যাশ আছে, স্টার আছে, এরপরে আর কি আছে? ডলার সাইন আছে। এই যে আরও যে বিশেষ চিহ্নগুলো আছে এগুলা ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি বললো দেখো। দ্বিতীয় পয়েন্টটা এখানে বলতেছে
যে বিশেষ ক্যারেক্টারের মধ্যে কেবলমাত্র আন্ডারস্কোরটাই ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ চিহ্ন যেমন অ্যান্ড সাইন, পার্সেন্টেজ, স্টার, ডলার সাইন ইত্যাদি কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। আচ্ছা, তোমাদেরকে এখানে একটু বিষয় যদি বলে দেই, তাহলে এই অ্যান্ড চিহ্নটাকে আইসিটির ভাষায় কিন্তু অ্যান্ড বলে না, এই অ্যান্ড চিহ্নটাকে আইসিটির ভাষায় বলা হয় অ্যাম্পারসেন্ট, অ্যাম্পারসেন্ট। বুঝতে পারছো? তোমরা যদি ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখো, যারা ওয়েব ডিজাইন শিখো বা প্রোগ্রামিং যদি অনলাইন থেকে আরও অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করে থাকো, যখন তোমরা ইংলিশ টিউটোরিয়ালগুলোতে যাবা, ওরা কিন্তু এই চিহ্নটাকে আর অ্যান্ড বলে না, ওরা কি বলে, অ্যাম্পারসেন্টেই বলে। ঠিক আছে? একইভাবে এই যে স্টার চিহ্নটা আছে, এই স্টার চিহ্নটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টেরিস, অ্যাস্টেরিস। জানি না এই বানানটা সঠিক হইল কিনা, বাট উচ্চারণটা হচ্ছে অ্যাস্টেরিস, উচ্চারণটা কি, অ্যাস্টেরিস। স্টার চিহ্নটাকে তোমার আইসিটির ভাষায় কি বলা হয়, অ্যাস্টেরিস বলা হয়। একইভাবে এই যে হ্যাশ চিহ্ন আছে, এই হ্যাশ চিহ্নটাকে বলা হয় পাউন্ড। হ্যাশ চিহ্ন যেটা আছে, এই হ্যাশ চিহ্নটাকে কি বলা হয়, পাউন্ড বলা হয়। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে কিনা, নিচে এখানে লেখা আছে পাউন্ড, তো আমি উপরে লিখে দিচ্ছি। এই হ্যাশ চিহ্নটাকে কি বলা হয়, হ্যাশ চিহ্নটাকে বলা হয় হচ্ছে পাউন্ড। আর এটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ডলার সাইন। ডলার তো বুঝেন নাকি, টাকা বুঝলে ডলারও বুঝবেন। তাহলে এই চিহ্নগুলোর নাম তোমরা চাইলে শিখে রাখতে পারো, এটা যদিও তোমাদের পরীক্ষায় কোনো কাজে লাগবে না, বাট পরবর্তীতে যখন হায়ার স্টাডিতে যাবা তখন তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। যদিও তোমরা ভাবতেছো যে এইচএসসির পর হয়তো আমাদের আইসিটিটা আর থাকবে না, তা কিন্তু না। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবা তখন একটা থাকে মেইন কোর্স, ওই মেইন কোর্সের পাশাপাশি কিন্তু আরও তোমাদের অনেকগুলো কোর্স করতে হয়। তো সেখানে মোটামুটি ধরা যায় যে সকল ধরনের সাবজেক্টের সাথেই কিন্তু তোমার আইসিটির একটা বেসিক কোর্স থাকেই। সেখানে তুমি এই বিষয়গুলোই আবার সেখানে পাবা, সংখ্যা পদ্ধতি পাবা, লজিক গেট পাবা, প্রোগ্রামিংয়ের এই বিষয়গুলো পাবা। তো এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, এই জন্য একটু বলে দিলাম। তাহলে অ্যান্ড চিহ্নটাকে আমরা কি বলে থাকি, অ্যাম্পারসেন্ট বলে থাকি। হ্যাশ চিহ্নটাকে আইসিটি ভাষায় কি বলা হয়, পাউন্ড বলা হয়। স্টার চিহ্নটাকে আইসিটি ভাষায় কি বলা হয়, অ্যাস্টেরিস বলা হয়। আর এই চিহ্নটাকে আমরা বলি ডলার সাইন, আর এই চিহ্নটাকে কি বলা হচ্ছে, আন্ডারস্কোর বলা হচ্ছে। তো আমরা যে আলোচনায় ছিলাম সেটা কি ছিল, যে বিশেষ ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। তো উপরেরটা তোমরা লিখে নিছো, এই কারণে আমি উপরেরটা মিশাই দিচ্ছি, নিচে যেহেতু আর জায়গা নাই। তো এটার বিষয়টা কীরকম, মনে করো আমি এখানে একটা চলক ডিক্লেয়ার করলাম নাম্বার, তারপর আমি এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করে কি দিতে পারি, 1 দিতে পারি। অথবা আমি দুইটা নামকে একসাথে সংযুক্ত করার ক্ষেত্রেও কি ব্যবহার করতে পারি, আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। তাহলে এগুলো হচ্ছে সঠিক ডিক্লারেশন, কিন্তু তুমি এভাবে ডিক্লেয়ার করতে পারবো না যে এ অ্যাম্পারসেন্ট বি, এটা কিন্তু চলকের ক্ষেত্রে কি হয়ে যাবে, ভুল ডিক্লারেশন হয়ে যাবে। কারণ বিশেষ চিহ্নের মধ্যে কেবলমাত্র একটা চিহ্নই ভেরিয়েবল নামে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আন্ডারস্কোর, অন্য কোনোটাই ভেরিয়েবল নামের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। তখন এই ভেরিয়েবল ডিক্লারেশনটা হবে রং ডিক্লারেশন। বুঝাইতে পারলাম? আশা করতেছি বুঝাইতে পারলাম। তাহলে দুইটা পয়েন্ট শিখলাম। প্রথম পয়েন্টটা কি বলো দেখি, প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম ক্যারেক্টারটা অবশ্যই কি হবে, আলফাবেটিক হবে। আর দ্বিতীয় পয়েন্টটা আমরা কি শিখলাম, যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। আরও কয়েকটা নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলোও একটু জানি নেই। তাহলে এবার আমরা আসি 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম বলতেছে যে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে না। ভেরিয়েবল নামের মধ্যে কোনো স্পেস বা ফাঁকা স্থান থাকবে না। অর্থাৎ তুমি যখন একই সাথে একাধিক ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে বা ক্যারেক্টার ব্যবহার করে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, তখন ওই একাধিক ওয়ার্ড বা ক্যারেক্টারের মধ্যে কোনো ফাঁকা স্পেস রাখা যাবে না। অর্থাৎ তুমি এই যে নাম দিয়ে একটা স্পেস দিয়ে তারপরে যদি 1 লেখো, তাহলে কিন্তু এটা ভুল ডিক্লারেশন হয়ে যাবে। এই যে এখানে একটা স্পেস বা ফাঁকা স্থান চলে আসছে, এটা কিন্তু রাখা যাবে না। আচ্ছা, এখানেও তোমাদের বলি, স্পেসকে কিন্তু আইসিটির ভাষায় স্পেস বলা হয় না, স্পেসকে আইসিটির ভাষায় বলা হয় হোয়াইট স্পেস। শুধু স্পেস বলে না, স্পেসকে কি বলা হয়, হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে সাদা খালি স্থান, তাই না? স্পেসকে আমরা কি বলে থাকি, হোয়াইট স্পেস। যাই হোক, এই টার্মগুলো আমি তোমাদের জানাই রাখতেছি, যেগুলো তোমরা পরবর্তীতে তোমাদের কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়বা তাদের যে পাঠ্য বইগুলো হয় সেগুলো কিন্তু ইংলিশে। তো সেই ইংলিশ পাঠ্য বইগুলোতে আর স্পেস পাবো না, সেখানে কী লেখা থাকবে, হোয়াইট স্পেস। এ কারণে আগেই পরিচয় করে দিচ্ছি যেন সেখানে কিছুটা হলেও তোমরা সুবিধা পাও। কিন্তু এখানে আমরা সহজে বোঝার ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে স্পেসটাই। তাহলে এই যে স্পেস বা ফাঁকা স্থান থাকতে পারবে না। তুমি এই জায়গায় কী করতে পারো, তুমি এই জায়গায় আমরা একটু আগে কী জানলাম, যে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, যে আন্ডারস্কোর দিয়ে দিতে পারো, ফাঁকা না রেখে আন্ডারস্কোর দিয়ে দিতে পারো। তুমি দুইটা শব্দ একসাথে করে নিতে চাচ্ছ, মনে করো আমি একটা চলক ডিক্লেয়ার করতে চাচ্ছি যে মাই ভেরিয়েবল, ভেরিয়েবলকে সংক্ষেপে বলা হয় ভার, VAR।
ভার মানেও কি বোঝায়, ভেরিয়েবল বোঝায়। যেখানে ভার লেখা দেখবা তার মানে তোমাকে এখানে কি বোঝাচ্ছে, ভেরিয়েবল বোঝাচ্ছে। তাহলে মাই ভার, এই দুইটা শব্দ মিলে আমি একটাই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, কিন্তু এই দুইটা শব্দ মিলে এখানে যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি এটা কিন্তু রং ডিক্লারেশন। কেন? কারণ এদের মধ্যে কি আছে, একটা ফাঁকা স্পেস আছে। তখন আমি এটাকে সঠিক করতে পারি কিভাবে, এই যে আন্ডারস্কোর ব্যবহার করে, এই যে মাই দিয়ে আমি একটা আন্ডারস্কোর দিলাম, এরপরে আমি কি দিয়ে দিলাম, ভার দিয়ে দিলাম। ঠিক আছে, তখন এটা হবে কি, সঠিক ডিক্লারেশন। বুঝাতে পারলাম? তাহলে আমরা তৃতীয় বিষয়টা কি জানলাম, যে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না, ওই ফাঁকা স্থানের জায়গায় আমরা কি দিয়ে দিতে পারি, আন্ডারস্কোরটা দিতে পারি। তাহলে 3টা নিয়ম আমরা জেনে নিলাম, আরও হয়তো আমাদেরকে 2-1টা নিয়ম জানতে হবে কোশ্চেনের অ্যান্সারগুলো করার জন্য, তো আমরা সেগুলোও একটু জানে নেই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারবে না। একটি ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারবে না, একাধিক ভেরিয়েবল থাকবে না। ঠিক আছে, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে তুমি কোনো একটা নামে যদি একটা চলক ডিক্লেয়ার করো, তাহলে ওই নামে পরবর্তীতে আর কোনো চলক তুমি ডিক্লেয়ার করতে পারবে না। অন্য ফাংশনে পারবা, বাট ওই ফাংশনের মধ্যে পারবে না। তাহলে মোট কথা কি দাঁড়াইলো, যে কোনো একটা ফাংশনে একটা নামে কেবলমাত্র একটাই চলক থাকবে, এর বাইরে অন্য কোনো চলক থাকবে না। তো এটা স্পষ্ট, এটা উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। 5 নম্বরে আমরা যে পয়েন্টটা নিতে পারি সেটা হচ্ছে যে আমরা কি জানি, প্রোগ্রাম হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো সঠিকভাবে লিখতে হবে। ছোট হাতের অথবা বড় হাতের অক্ষরগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ছোট হাতের বড় হাতের মানে তুমি মনে করে একটা চলক ডিক্লেয়ার করছো এরকম ছোট হাতের নাম্বার আকারে, কিন্তু তুমি পরবর্তীতে সেটাকে ব্যবহার করতেছো এভাবে, তাহলে এই চলক আর এই চলক দুইটা কি একই? অবশ্যই একই না, কারণ আমরা জানি প্রোগ্রাম হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ছোট হাতের আর বড় হাতের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে এটা একটা আলাদা চলক হবে, এটা একটা আলাদা চলক হবে, কিন্তু তুমি ডিক্লেয়ার করছো এটা, কিন্তু ব্যবহার করতেছো এটা, এর ফলে প্রোগ্রামে তোমার কি চলে আসবে, ইরর চলে আসবে। এই জন্য বলছে যে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ছোট হাতের বড় হাতের ক্যারেক্টারগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। তুমি যদি ভেরিয়েবলটাকে ছোট হাতের আকারে ডিক্লেয়ার করো তাহলে ছোট হাতের হিসাবে ব্যবহার করতে হবে, যদি বড় হাতের আকারে ডিক্লেয়ার করো বড় হাতের হিসাবেই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই নিয়মটাও আমরা শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে 5টা হয়ে গেল নাকি? আচ্ছা 6 নম্বর নিয়মটা হচ্ছে যে ভেরিয়েবল নামের আমরা যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, তবে আনসি সি এর মতো 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। কোনো একটা ভেরিয়েবল নাম তুমি অনেক বড় আকারে ডিক্লেয়ার করতে পারবা, এটা তোমার প্রোগ্রামিং ডিমান্ডের উপর নির্ভর করতে হবে। যখন আমাদের অনেকগুলো মান নিয়ে কাজ করতে হয় তখন অনেকগুলো ভেরিয়েবলের প্রয়োজন হয়, তখন তুমি চাইলে যে কোনো নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, সেখানে যে কোনো সংখ্যক ক্যারেক্টার থাকতে পারে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আনসি অর্থাৎ এই যে একটু আগে বললাম একটা সংস্থার নাম আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই সংস্থার মতে কোনো একটা ভেরিয়েবল নাম 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। অর্থাৎ এমন একটা ভেরিয়েবল নিছো যেখানে অনেকগুলো ক্যারেক্টার আছে 50-60টা, এ ধরনের কাজ না করাই ভালো। সর্বোচ্চ ক্যারেক্টার আমরা একটা ভেরিয়েবল নামের ক্ষেত্রে কতটা ব্যবহার করতে পারি, 31টি ব্যবহার করতে পারি, তবে 50টা ব্যবহার করলেও সমস্যা হবে না। কিন্তু এই সংস্থা বলতেছে যে 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করলেও ভালো। তাহলে মোটামুটি এই কয়েকটা নিয়ম যদি আমরা শিখে রাখতে পারি তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর কিন্তু আমরা অ্যান্সারটা করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু 2-1টা প্রশ্ন সমাধান করে দেখি যে আমরা সকল বিষয় ক্লিয়ার কিনা। তো বিগত বছরের আইসিটি প্রশ্নগুলোতে কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসেনি, সেটাও না আসার যথেষ্ট কারণ আছে, কারণ এর আগে আইসিটি কিন্তু থাকতো কোথাও 5 মার্কের জন্য, কোথাও 10 মার্কের জন্য। এই কারণে মানে যে কোনো অধ্যায় থেকে হয়তো একটা কোশ্চেন টাচ হইতো বা 2টা কোশ্চেন টাচ হইতো, কিন্তু এবার কিন্তু তোমাদের 25 মার্কের থাকতেছে। তো সেক্ষেত্রে প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন টাচ হওয়ার সম্ভাবনা আছে, এবং যেহেতু 3 অধ্যায় আর 5 অধ্যায়, এই চ্যাপ্টারগুলো অনেক বড়, এখানে আলোচনার অনেক টপিক, কোশ্চেন করার অনেকগুলো জায়গা, সেক্ষেত্রে 3 অধ্যায় এবং 5 অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আছে। এই কারণে আমাদের এই টপিকগুলো জানা রাখতে হবে। তো আমি এখানে আমার লেকচার শিট থেকে 2-1টা এমসিকিউ প্রশ্ন তোমাদের রাফভাবে প্র্যাকটিস করাই, তোমরা দেখি নিয়মগুলো মনে রাখতে পারছো কিনা। তো প্রথম প্রশ্ন তোমাদেরকে দেয়া হলো যে নিচের কোনটি সঠিক চলক?
আচ্ছা, দ্রুত আমাকে অ্যান্সারটা একটু জানাই দাও। রুজেল ইসলাম, আর্জেন্টিনা। স্যার আর্জেন্টিনা, আপনি এত লেট করে আসলেন কেন? ক্লাস অ্যানাউন্সমেন্ট দেখো নাই? আজকে ক্লাস দেওয়া ছিল বিকালে 5:30টায়। আচ্ছা, যেখানে তো মনে হয় সঠিক 2টা হয়ে গেল, তাই তো? এখানে তো বিও সঠিক, ডিও সঠিক। আচ্ছা, বি নাম্বার। আচ্ছা, ইন্টারনেটে মনে হয় একটু সমস্যা ছিল, এখন তোমরা ক্লিয়ার কিনা একটু বলো দেখি। এখন কি ক্লিয়ার দেখ বোঝা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার আছে তো। আমি এই প্রশ্নটাতে ছিলাম, এখানে বি নাম্বারটাও সঠিক উত্তর, এখানে ঘ নাম্বারটাও সঠিক উত্তর। আচ্ছা, যাই হোক, যারা বি বলছো ডি বলছো দুটাই সঠিক, কিন্তু ক নাম্বারটা কেন সঠিক নয় এটা বলো। ক নাম্বারটা কেন সঠিক নয়? ক নাম্বারটা কেন সঠিক হইল না একটু সংক্ষেপে বলো। পুরো লাইনটা লেখার দরকার নাই, নিয়মটা তুমি যেভাবে বুঝছো সেভাবে একটু সংক্ষেপে 2-1টা শব্দ দ্বারা বলো যে ক নাম্বারটাকে তুমি কেন সঠিক বলনি। তারিকুল ইসলাম বলছো ফার্স্টে নাম্বার ইউজ হয়েছে। বিভারা বলছো ফার্স্টে নাম্বার ইউজ করেছে। সঠিক বলছো তোমরা, যেখানে ভেরিয়েবল নামের শুরুতে কি ব্যবহার করেছে? নাম্বার। কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মের প্রথম নিয়মটাই শিখছি যে ভেরিয়েবল নামের শুরুতে কখনোই নাম্বার আসতে পারবে না, শুরুটা অবশ্যই কী দ্বারা হবে? ক্যারেক্টার দ্বারা। যেমন এখানে নাম্বার আসছে কিন্তু সেটা পরে আসছে, বাট শুরুটা কী দ্বারা হয়েছে? ক্যারেক্টার দ্বারা, এ কারণে এটা সঠিক। এবং এখানেও নাম্বার আসছে পরে আসছে কিন্তু শুরুটা হয়েছে কী দ্বারা? ক্যারেক্টার দ্বারা, এটাও সঠিক। গ নাম্বারটা কেন সঠিক হচ্ছে না? আচ্ছা, পরবর্তীতেও যারা অ্যান্সার করছো সবাই সঠিক বলছো। রুজেল ইসলাম, এখানে প্রথমে নাম্বার ইউজ। জান্নাত নিতু, প্রথমে অক্ষর অ্যালফাবেটিক হবে। তোমাদের নিয়ম সঠিক আছে, বুঝতে পারছো তোমরা। এখন বলেন, আচ্ছা বি কিভাবে হয়? বি তো হবেই, কারণ এই যে এখানে টেস্ট দেয়া আছে, তারপরে কি দেয়া আছে? 1 দেয়া আছে, তাই না? এই যে টেস্ট অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে, নাম্বার আছে কিন্তু নাম্বারটা কোথায় আছে? পরে ব্যবহার করা হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সঠিক ডিক্লারেশন। ঠিক আছে। গ নাম্বারটা কেন সঠিক হয়নি? গ নাম্বারটাকে আমরা কেন সঠিক বলতেছি না? জান্নাত নিতু বলছে @ ইউজ করা হয়েছে। তো @ হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। আমরা শিখছি যে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কেবলমাত্র কি ব্যবহার করা হয়? আন্ডারস্কোর ব্যবহার করা হয়। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা যায় না। এখানে যেহেতু আন্ডারস্কোর ব্যতীত অন্য বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, এই কারণে এটাকে আমরা সঠিক বলতেছি না। তো এই বিষয়টাও তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি আর একটা প্রশ্ন এরকম সমাধান করে পুরো বিষয়টা ক্লিয়ার করে আমরা এর পরের টপিক কি দিয়ে আছে? অ্যারে, সেই অ্যারেতে যাব। আচ্ছা, আরেকটা মনে করো এরকম দিলাম প্রশ্ন, আবার ওটাই যে নিচের কোনটি সঠিক চলক। আমি সরাসরি তোমাদেরকে অপশনগুলো দিয়ে দিচ্ছি। এ নাম্বার অপশন মনে করো এরকম দিলাম, এটার অ্যান্সার কি হবে বলো দেখি। এটা কে কে পড়ো? এই যে এই প্রশ্নটার অ্যান্সার করেন। এখানে প্রশ্ন ওটাই যে নিচের কোনটি সঠিক চলক, তোমাকে অপশনগুলো দিয়ে দিছি। এইখানে সঠিক অপশন কোনটা হবে? কোনটি সঠিক চলক বলেন?
প্রথমটা দেয়া আছে ফর, এরপরে দেয়া আছে হোয়াইল, তারপরে দেয়া আছে ডু, এরপরে দেয়া আছে মেইন। কোনটা হবে বুঝে অ্যান্সার করো, পারার কথা। আচ্ছা যারা আসো সবাই লাইভে অ্যান্সার দিছে হচ্ছে ডি, তাই তো? তাহলে তো সবার অ্যান্সার অনুযায়ী ডি এ সঠিক হওয়ার কথা, কিন্তু ডি এখানে সঠিক নয়। তো কোনটা সঠিক সেটা আমরা পরে আসতেছি। তো এখানে আমার সাথে একটু রেসপন্স করো, এখানে আমরা আরেকটা পয়েন্ট জানে নিব। সাথে এই যে দেখো একটু আলাদাভাবে দিলে যে তোমরা কনফিউশন হয়ে যাচ্ছ সেই বিষয়টাও আমরা এখানে ক্লিয়ার করে দিব। এজন্য যে কোনো কনসেপ্ট সম্বন্ধে আমি বলতেছি যে পূর্ণাঙ্গ কনসেপ্ট থাকতে হবে, বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের সবার অ্যান্সারই ভুল আসে, অ্যান্সার কোনটা হবে সেটাতে আমরা আসতেছি। তার আগে বলো যে এই তিনটাকে তোমরা কেন অ্যান্সার হিসাবে চুজ করো নাই, এই তিনটাকে তোমরা কেন অ্যান্সার হিসাবে চুজ করো নাই? মাহবুবা ইসলাম মনি, আপনিও বলছেন মেইন। তো মাহবুবা ইসলাম মনি আপনার অ্যান্সারও ভুল আসছে। তো সঠিক অ্যান্সারটা কী হবে এটা বুঝে নেওয়ার চেষ্টা করে। এখন আপাতত বলো যে তুমি এ বি সি এই তিনটা অপশন কেন চুজ করো না, এই তিনটাতে কী সমস্যা ছিল, এটার অ্যান্সারটা আমাকে বলেন। সাথী বলছো সি হবে, রুজেল ইসলাম বি। আচ্ছা অ্যান্সার কি হবে সেটা আমি এখন আর চাচ্ছি না, কারণ আমরা সঠিক অ্যান্সারটা এখন নির্ণয় করব। আমি যেটা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তুমি এ বি সি এই তিনটাকে কেন অ্যান্সার হিসাবে নেওনি, এটা ভেরিয়েবল ডিক্লারেশনের কোন নিয়মটা বহির্ভূত, এটা আমি জানতে চাইছি তোমাদের কাছে। বিভা রয় বলছো এ বি সি হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ এ নম্বর অপশনে যে শব্দটা দেয়া আছে, বি নম্বর অপশনে যে শব্দটা দেয়া আছে, সি নম্বর অপশনে যে শব্দটা দেয়া আছে, এই তিনটাই হচ্ছে কি কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড সম্বন্ধে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করছি। যারা তোমরা ক্লাসের শুরু থেকে থাকার কথা ছিল তাদের স্পষ্ট জানার কথা যে ফর, হোয়াইল, ডু এই তিনটাই হচ্ছে লুপ লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং এই তিনটাই হচ্ছে কিওয়ার্ড। এবং ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা নিয়মটা কি শিখলাম যে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ ভেরিয়েবল নাম হিসাবে কি করা যায় না, ব্যবহার করা যায় না। কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ কি করা যায় না, ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করা যায় না, ভেরিয়েবল নেম হিসাবে ব্যবহার করা যায় না। এটা আগে বলছি কিনা বলতে পারতেছি না, তবে জানে নাও যে কিওয়ার্ড ভেরিয়েবল নেম হিসাবে কি করা যায় না, ব্যবহার করা যায় না। তাহলে ফর, হোয়াইল, ডু এই তিনটা হচ্ছে কিওয়ার্ড, এই তিনটা ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করা যায় না। কিন্তু বলেন তো সি নাম্বারে যেটা দেয়া আছে এই ডুটা কি আসলেই কিওয়ার্ড? আচ্ছা নাইম ইসলামও বলছে কিওয়ার্ড। হ্যাঁ আমি বুঝতে পারছি, ফরও একটা কিওয়ার্ড, হোয়াইলও একটা কিওয়ার্ড, ডুও একটা কিওয়ার্ড। কিওয়ার্ডের আলোচনা আমরা ক্লাসের শুরুতেই করে নিছি, যে বলা হচ্ছে যে কিওয়ার্ডের যে নামগুলো এগুলো প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। অর্থাৎ ফর নামে তুমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না, হোয়াইল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না, ডু নামেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। কিন্তু এই ডুটা কি আসলেই কিওয়ার্ড? কি মনে হয় তোমাদের, এই ডুটা কি কিওয়ার্ড নাকি কিওয়ার্ড নয়? ডু হোয়াইল হয়। বিভা বলছে যে ডু হোয়াইল হয়। আসলে ডু আর ডু হোয়াইল একই শব্দ। ডু প্রকৃতপক্ষে একটা কিওয়ার্ড, লুপ লেখার ক্ষেত্রে ডু হোয়াইল আকারে লেখা হয়। তবে তুমি যদি ডু হোয়াইল না লিখে শুধু ডুও লেখো তারপরও লুপটা একই রকম কাজ করবে। এটা আসলে সঠিক অ্যান্সার না। তবে তুমি যে বিষয়টা বলছো সেটাও ঠিক আছে যে ডু হোয়াইল নামে আমরা একটা লুপের কথা জানি, কিন্তু ডু একটা আলাদা কিওয়ার্ড, হোয়াইল একটা আলাদা কিওয়ার্ড। তুমি ডু লুপকে ডু লুপ আকারেও লিখতে পারো, আবার ডু হোয়াইল আকারেও লিখতে পারো। ডু দ্বারা লিখলেও যে কাজটা করবে, হোয়াইল দ্বারা লিখলেও একই কাজটা করবে। আমরা ডু লুপকে ডুও বলতে পারি, ডু হোয়াইলও বলতে পারি। তুমি ডু দ্বারা প্রোগ্রামের স্টেটমেন্টগুলো লেখো, আর হোয়াইল দ্বারা তুমি কি ব্যবহার করো, কন্ডিশন ব্যবহার করো। আমরা যখন লুপ শিখবো তখন এই বিষয়গুলো স্পষ্ট জানবো। কিন্তু এটা কিওয়ার্ড নয়। কেন নয় রে? কারণ ডিকে এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, বড় হাতের আকারে ব্যবহার করা হয়েছে। সমস্যা নেই। ডিকে কিভাবে ব্যবহার করা হয়েছে? বড় হাতের হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ সাথী বলছো ছোট হাতের ডু হচ্ছে কিওয়ার্ড, বাট বড় হাতের যে ডি এটা দিয়ে লিখলে কিওয়ার্ড হবে না। আমরা কি জানি যে প্রোগ্রামের কিওয়ার্ড হোক, ফাংশন হোক বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই কি ব্যবহার করে লিখতে হবে, ছোট হাতের অক্ষর ব্যবহার করে লিখতে হবে। কিন্তু আমরা এখানে কোন হাতের অক্ষর ব্যবহার করছি? বড় হাতের। এই যে এই ডু হচ্ছে একটা কিওয়ার্ড। আমি যদি কোথায় লিখি, জায়গা না নাই, এদিকে লিখি। আমি যদি এভাবে ডু লিখতাম এটা হচ্ছে একটা কিওয়ার্ড, আর যদি আমি এভাবে ডু লিখি তাহলে এটা কিন্তু কিওয়ার্ড নয়,
এটা যে কোনো একটা সাধারণ শব্দ হয়ে যাবে, তখন এটা আর কিওয়ার্ড থাকবে না, বুঝতে পারছেন? তাহলে এই ডুটা কিন্তু কিওয়ার্ড নয়। তাহলে যেহেতু এটা কিওয়ার্ড নয়, তার মানে তো আমি এটা প্রোগ্রামে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হচ্ছে কোনটা? সি। কিন্তু তোমরা বলতে পারো যে ভাইয়া মেইন নিলে কি সমস্যা ছিল? মেইন তো কিওয়ার্ডের মধ্যেও পড়ে না, অন্য কোনো কিছুর মধ্যেও পড়ে না, তাই না? আচ্ছা, মেইন হচ্ছে একটা ফাংশন। মেইন কি? কিওয়ার্ড নয়, কিন্তু মেইন কি? একটা ফাংশন। কিন্তু মেইন হচ্ছে প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন। এটাও তোমাদের মনে থাকার কথা যে প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন কয়টা? একটা। সেই ফাংশনটার নাম হচ্ছে কি? মেইন। তো মেইন কিওয়ার্ড না হলেও মেইন যেহেতু প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অর্থাৎ একটা মেইন ফাংশন, এই কারণে এটাকে ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তাহলে দুইটা বিষয় আবারও ক্লিয়ার করে দিচ্ছি। কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কিন্তু এই ডুটা আসলে কোনো কিওয়ার্ড নয়। কেন নয়? কারণ এখানে ডিটা বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয়েছে, এই কারণে এটা কিওয়ার্ড নয়। এটা প্রোগ্রামে আমি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু মেইন প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন। এই কারণে মেইন কিওয়ার্ড না হলেও মেইন প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তাহলে তোমরা যারা অ্যান্সার দিয়েছিলে ডি অর্থাৎ মেইন, তোমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হয়নি। তো আশা করতেছি এই বিষয়টা ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা বলো? কারো সমস্যা থাকলে বলেন, বোর্ডে এখনও সকল বিষয় আছে, বুঝাইতে সুবিধা হবে। আর যদি ক্লিয়ার থাকো তাহলে বলো, আমরা এই আজকের যে আলোচনার নেক্সট টপিক অ্যারে, এটা আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করে নেব। যেহেতু আজকের ক্লাসটা একটু ভিন্ন টাইমে দেওয়া হয়েছে, অনেকেই ক্লাস সম্পর্কে জানে না, এই কারণে অনেকে উপস্থিত হতে পারে না। এই কারণে আমরা আজকে বেশি টপিক আলোচনা করব না, অল্প টপিক আলোচনা করব। আজকের ক্লাসটাই শুধুমাত্র বিকাল 5টায় নেওয়া হচ্ছে। আগামী দিন থেকে আবার পুনরায় রেগুলার লাইভ ক্লাসগুলো রাত 9:30টায় নেওয়া হবে। আচ্ছা, মোটামুটি আমি সবার থেকে পাচ্ছি ক্লিয়ার। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিবা। আরও তোমরা যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো মনে রাখবো অবশ্যই। তাহলে আমরা এখন আসি হচ্ছে অ্যারেতে। এখন আসি হচ্ছে অ্যারে। তো অ্যারে জিনিসটা কি আসলে, তাই না? অ্যারে হচ্ছে সমজাতীয় ডেটার সমাবেশকে অ্যারে বলে। সমজাতীয় ডাটার সমাবেশকে অ্যারে বলে। অ্যারেটা তাহলে কি? অ্যারেটা হচ্ছে একই জাতীয় বা সমজাতীয় ডাটার একটা সমাবেশ। আমরা যখন একই জাতীয় ডাটাগুলোকে একসাথে করে ডিক্লেয়ার করব, তখন সেই ডিক্লারেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে অ্যারে। বিষয়টা কীরকম একটু তোমাদেরকে বোঝাই। মনে করো আমার আইসিটি ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে। আইসিটি ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে। এখন আমি এই 100 জন শিক্ষার্থীর একটা এক্সাম নিলাম। 100 জন শিক্ষার্থীর আমি কি নিলাম? একটা এক্সাম নিলাম। এখন এই এক্সামটা আমি কি করতে যাচ্ছি? একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতে চাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা তাদের রোল ইনপুট দিলে ওই রোলের স্টুডেন্টটা আইসিটির পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটা সেখানে আউটপুট হিসেবে তাকে দিবে। আবার বলতেছি, মনে করো কোনো একটা ক্লাসে, আমার ক্লাস হোক অন্য জনের, যার ক্লাস হোক, কোনো একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে। ওই 100 জন শিক্ষার্থীর একটা এক্সাম নেওয়া হলো আইসিটি বিষয়ে। এখন আমি রেজাল্টগুলো এমনভাবে পাবলিশ করতে চাচ্ছি একটা প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামে কোনো একজন শিক্ষার্থী তার রোলটা বা আইডিটা ইনপুট দিলে তার যে আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরটা তাকে আউটপুট হিসাবে দেখাবে। এখন তুমি বলো যে ওই যে ক্লাসের 100 জন শিক্ষার্থী ছিল, তাদের পরীক্ষার আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরটি কি একই হবে নাকি ভিন্ন হবে? অনেকেরই একই হবে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হবে? ভিন্ন ভিন্ন মান আসবে। কেউ মনে করে 100 পরীক্ষা হলে কেউ 80 পাবে, কেউ 85, 82, 70, 60, এরকম এক একজন এক এক ধরনের নাম্বার পাবে। এখন একটা চলকের মধ্যে আমি কি এই 100টা মান জমা করতে পারবো? অবশ্যই পারবো না। কেন পারবো না? কারণ 100টাই তো ভিন্ন ভিন্ন মান। 100টা ভিন্ন ভিন্ন মান কি কখনো একটা চলকের মধ্যে জমা করা যাবে? তা কিন্তু যাবে না। আমি 100টা মান ভিন্ন ভিন্ন আকারে জমা করতে গেলে আমাকে চলকেরও প্রয়োজন হবে কয়টা? 100টি। এবং আমরা একটু আগে চলক ডিক্লারেশনের নিয়মে কি শিখলাম? যে একটা প্রোগ্রামে বা একটা ফাংশনে একই নামে একাধিক চলক থাকতে পারবে না। তার মানে এই যে তোমরা 100টা চলক ডিক্লেয়ার করবা, এই 100টা চলক অবশ্যই কি নামে ডিক্লেয়ার করতে হবে? ভিন্ন ভিন্ন নামে ডিক্লেয়ার করতে হবে। কারণ একই নামে একটা প্রোগ্রামে একটা চলকের ব্যতীত অন্য কোনো চলক থাকতে পারবে না। তাহলে এই 100 জনের জন্য আমার মোট চলক ভিন্ন ভিন্ন প্রয়োজন কয়টা? 100টা। এখন 100টা চলককে আলাদা আলাদা 100টা নাম দিয়ে ডিক্লেয়ার করা কাজটা কি অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে না? এই কারণেই তোমাকে কি বলা হচ্ছে? অ্যারের কনসেপ্টটা ইউজ করতে বলা হচ্ছে, যে যখন একই জাতীয় অনেকগুলা মান আমাকে একসাথে জমা করতে হবে, তখন আমি আলাদা আলাদাভাবে এতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি সেগুলোকে কার মাধ্যমে ডিক্লেয়ার করব? অ্যারের মাধ্যমে। এটাই হচ্ছে অ্যারের কনসেপ্ট। এই কারণে এর সংজ্ঞায় বলা হচ্ছে যে সমজাতীয় ডেটার সমাবেশকে কি বলা হচ্ছে?
অ্যারে বলা হচ্ছে। তাহলে অ্যারের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার কিনা বলো। এই অ্যারের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমি অ্যারের ডিটেলসে চলে যাই। আমি এখনই তাহলে মিশাচ্ছি না, যদি ক্লিয়ার না থাকো তাহলে এখান থেকে বুঝাইতে সুবিধা হবে। তো ক্লিয়ার কিনা বলেন, অ্যারে বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। এরপরে আমরা অ্যারের বিভিন্ন প্রপার্টি আছে সেগুলোতে আসবো। আচ্ছা, সাথী বলছো আরেকবার। আসলে বিষয়টা খুবই ইজি, দেখো একটু খেয়াল করো। তোমার মনে করো 100টা ভিন্ন ভিন্ন মান জমা করতে হবে। এখন মান জমা করতে গেলে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার পড়ানোর সময় কি বলছি, যে ভেরিয়েবল হচ্ছে সেটা যার মধ্যে মান জমা করতে হয়। তাহলে 100টা মান জমা করার জন্য তোমার ভেরিয়েবল লাগবে কয়টা, 100টা। এবং তুমি ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মে এটাও শিখছো যে এক নামে একটা প্রোগ্রামে একটাই ভেরিয়েবল থাকবে, একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারবে না। তাহলে 100টা মানের জন্য 100টা ভেরিয়েবল প্রয়োজন, এবং এই 100টা ভেরিয়েবল অবশ্যই কী হবে, আলাদা আলাদা হবে। তার মানে আলাদা আলাদা নাম দ্বারা ডিক্লেয়ার করতে হবে। এখন 100টা এরকম আলাদা আলাদা নাম প্রোগ্রামে ডিক্লেয়ার করা বা প্রোগ্রামে ব্যবহার করা কাজটা কি অনেকটা কঠিন হচ্ছে না? মনে করো তুমি একটা ভেরিয়েবল এরকম ডিক্লেয়ার করলা যে ভেরিয়েবল 1, এরপর আরেকটা ডিক্লেয়ার করতে হচ্ছে ভেরিয়েবল 2, এভাবে আরেকটা ভেরিয়েবল 3, এভাবে তোমাকে সর্বশেষ কত যাইতে হচ্ছে ভেরিয়েবল 100। তো এই যে কাজটা, এই কাজটা কি অনেক কঠিন হয়ে যাচ্ছে না যে 100টা? এবং তোমার স্টুডেন্ট সংখ্যা যদি আরও বেশি হয়, মনে করো কারো ক্লাসে 500 জন স্টুডেন্ট, তখন 500টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কারণ সেখানে 500টা ভিন্ন ভিন্ন মান। তো 500টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা এটা কি জাতা কথা? এটা অবশ্যই কি একটা কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। এই তো কঠিন কাজ তো আমরা করবো না, তাই না? তখন ওই 500টা ভেরিয়েবলকে, অর্থাৎ এই যে সমজাতীয় যে একটা ডেটার সমাবেশ হচ্ছে, সেই ডেটার সমাবেশটাকে আমরা কার মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি? অ্যারের মাধ্যমে। এই হচ্ছে অ্যারের কনসেপ্ট। তো আশা করতেছি এখন ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, এখন আমরা অ্যারের বাকি বিষয়গুলোতে আসি। অ্যারে মানে হচ্ছে যখন একই সাথে আমাকে অনেকগুলো মান প্রোগ্রামে ব্যবহার করতে হবে, তখন ওই মানগুলোকে আমি আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন চলক দ্বারা না লিখে অ্যারের মাধ্যমে লিখবো। এটাই হচ্ছে সহজ কনসেপ্ট। এখন অ্যারেটার মধ্যে কীভাবে লিখবো? মনে করো আমি যে একটু আগে বললাম 100 জন, তাহলে আমি এখানে মনে করো ভেরিয়েবল নামটা নিলাম এ, এরপরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, সেই থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমি লিখলাম মনে করো 100। এই যে আমার এখানেই 100টা চলক ডিক্লেয়ার হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে দেখো, আচ্ছা এর আগে সাথী বলছো বুঝছি, আচ্ছা বুঝে থাকলে এখন বাকি বিষয়গুলো খেয়াল করে দেখো। আমি একটু আগে যে 100টা চলক ভেরিয়েবল আকারে এরকম 1 2 3 এরকম শেষ পর্যন্ত যায় কত 100 পর্যন্ত ডিক্লেয়ার করতেছিলাম। এই এতগুলো 100 পর্যন্ত ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি শুধু এই এতটুকু অংশেই 100টা চলক ডিক্লেয়ার করে ফেলছি। কিভাবে ডিক্লেয়ার করে ফেলছি দেখো, এই যে এখানে এ হচ্ছে ভেরিয়েবল নেম, অর্থাৎ আমি ভেরিয়েবলটাকে কী দিতে হবে, ভেরিয়েবল নাম না, এটার নাম হচ্ছে অ্যারে নেম। তোমার যে অ্যারেটা লিখবা সেই অ্যারেটার একটা নাম দিতে হবে, যে নামটাকে বলা হয় অ্যারে নেম। তুমি এখানে এ দিতে পারো, অন্য যে কোনো কিছু, অথবা আমি যদি ভেরিয়েবল দ্বারা ডিক্লেয়ার করছি সেক্ষেত্রে আমি দিতে পারি এরকম ভার, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আন্ডার। এই ভারটাকে কী বলা হচ্ছে, অ্যারে নেম বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা অ্যারেকে যে নাম দ্বারা লিখবো সেই নামটাকে বলা হচ্ছে অ্যারে নেম। আর এই যে থার্ড ব্র্যাকেট অংশটুকু, এই থার্ড ব্র্যাকেট অংশটুকুকে বলা হয় অ্যারের ইন্ডেক্স। এই থার্ড ব্র্যাকেট অংশটুকুকে কী বলা হয়, অ্যারের ইন্ডেক্স বলা হয়। অ্যারে নাম দ্বারা তুমি কি করবা, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিবা, আর অ্যারের ইন্ডেক্স দ্বারা তুমি প্রকাশ করবা যে এখানে তুমি কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছ। তো এখানে 100 লেখা মানে তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার হবে কয়টা, 100টা। 50 লেখা মানে 50টা, 10 লেখা মানে 10টা। আর এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হবে, এগুলোর অ্যাড্রেসগুলো বা ভেরিয়েবল নামগুলো তোমাকে আলাদা আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নাই। কম্পিউটার এটা নিজে থেকেই ক্রিয়েট করে নেবে। সেখানে সে প্রথম যে মানটা, সেই মানটাকে জমা করবে A0 অ্যাড্রেসে, পরের যে মানটা সেই মানটাকে জমা করবে A1 অ্যাড্রেসে, এরপরের যে মানটা সেই মানটাকে জমা করবে হচ্ছে A2 অ্যাড্রেসে। এগুলা কিন্তু তোমাকে প্রোগ্রামে আর লিখতে হচ্ছে না, এগুলা ওই যে প্রোগ্রামিং সফটওয়্যার আছে বা প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন আছে, সে নিজে থেকেই এই অ্যাড্রেসগুলো কী করবে, ক্রিয়েট করে নেবে। কারণ তুমি বলে দিছো যে এখানে চলক হবে কয়টা, 100টা। এখন এই 100টা চলককে সে কীভাবে সাজাবে, প্রথমটাকে 0 দ্বারা, এরপরটাকে 1 দ্বারা, এবং এগুলা কি প্রতিটা ভিন্ন ভিন্ন না, এই কারণে এগুলা প্রতিটাতে কি একটা করে ভিন্ন ভিন্ন মান জমা হবে। এভাবে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে A99। তাহলে এই যে দেখো এখানে 100টা মান কিন্তু আমি 100টা চলকের মধ্যে জমা করতেছি, কিন্তু আমাকে 100টা চলক আলাদাভাবে প্রোগ্রামে এভাবে লিখে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমি শুধু এতটুকু লিখলেই 100টা চলক ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। তো বিষয়টা ক্লিয়ার কিনা বলেন। এই অ্যারের ইন্ডেক্স বিষয়টা ক্লিয়ার কিনা বলো।
আচ্ছা, ক্লিয়ার মেসেজ চলে আসছে, তো ক্লিয়ার হলে খুবই ভালো কথা। এখানে আরেকটা বিষয় বলে রাখি, তোমার যে অ্যাড্রেসের কাউন্টিং, সেই কাউন্টিংটা শুরু হবে কিন্তু কি থেকে, 0 থেকে। কম্পিউটার কাউন্টিংয়ের সকল কিছু কি থেকে শুরু হয়, 0 থেকে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখো, আবার যদি একটু সামারি করে বলি, এতটুকু অংশ লিখলে আমাদের 100টা ডিক্লেয়ার হয়ে যাবে, কিন্তু সেটা আমাকে নিজে থেকে ডিক্লেয়ার করার প্রয়োজন হবে। তুমি যে প্রথম মানটা দিবা, প্রথম শিক্ষার্থীর যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরটা কম্পিউটার নিজে থেকে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে নেবে, A0 এই অ্যাড্রেসে যায় জমা হবে। দ্বিতীয় যে মানটা দিবা, সেটা কম্পিউটার নিজে থেকে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে নেবে, A1 এই অ্যাড্রেসে যায় সেখানে, বা এই ভেরিয়েবল নামে যায় কি হবে, জমা হবে। এগুলো তোমাকে লেখার প্রয়োজন নাই, এগুলো কম্পিউটার নিজে থেকে জেনারেট করবে, বুঝতে পারছো? এই কারণেই এটা হচ্ছে সুবিধা। কিন্তু আমি যদি ভেরিয়েবল দ্বারা ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাকে প্রতিটা নিজে থেকেই লিখতে হবে, তারপরে সেগুলোতে জমা করতে হবে। কিন্তু অ্যারেতে আমাকে শুধু ডিক্লেয়ার করতে হবে, কিন্তু জমা করা বা অ্যাড্রেস ক্রিয়েট করার কাজটা অ্যাপ্লিকেশন বা কম্পিউটার নিজে থেকেই করে নেবে। এই হচ্ছে বিষয়। তো আশা করতেছি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমাকে একটু এটা বলো দেখি। তাহলে তোমরা বুঝবো যে আসলে ক্লিয়ার। এখানে অ্যান্সারটা কি হবে বলো? আচ্ছা, ঘ নাম্বারটা মেবি স্ক্রিনে বাইরে চলে গেছে, আমি ঘ নাম্বারটা নিচে লিখে দিচ্ছি। এখানে অ্যান্সারটা কি হবে বলেন? এটার সঠিক অ্যান্সার দিলে আমি ক্লিয়ার হয়ে নিব যে তোমরা ক্লিয়ার, কারণ বুঝলেই কেবলমাত্র এটার অ্যান্সার পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। তো বুঝে অ্যান্সার করো। সামিয়া জামান বলছে বি, তারিকুল ইসলাম সি, রুজেল বি 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 বি। ইরফাত জাহানের অ্যান্সার আসছে সি। আচ্ছা, তো অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারো না, তবে বুঝতে পারার সংখ্যাটা বেশি। তো যারা সি অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা হয়নি। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি। ঠিক আছে, আমি কি বলছি, এই যে ইন্ডেক্সটা আমি দেখাইলাম অ্যারের, সেখানে কি দেখাইলাম, এই যে এরকমভাবে যে আমি লিখলাম এখানে 100, এখানে কি এই এটাকে আমরা কি বলতেছি, অ্যারে নেম, অর্থাৎ যে নাম দ্বারা অ্যারেটাকে প্রকাশ করা হচ্ছে। আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি কতটি চলক এই অ্যারের মধ্যে ডিক্লেয়ার করতে চাচ্ছ। ইন্ডেক্সের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা বোঝাবে কতটা চলক আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি। আর সেই চলকগুলোর ডিক্লারেশন শুরু হবে কি থেকে, 0 থেকে। তাহলে আমি যদি 100 ডিক্লেয়ার করতে চাই, তাহলে এটা শুরু হবে 0 থেকে, এবং এটা সর্বশেষ আসবে কত পর্যন্ত, 99 পর্যন্ত। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো এখানে ইন্ডেক্স বা অ্যারে ডিক্লেয়ার হয়েছে কয়টা, 1টা 2টা 3টা। তার মানে এখানে ইন্ডেক্সের সংখ্যা হবে কয়টা, মানে ইন্ডেক্সের মধ্যে অ্যারের সংখ্যা হবে কয়টা, 3টা। এই কারণে এ, যেহেতু এখানে এ ভেরিয়েবল অ্যারে নেম, এই কারণে এ দিতে হবে। আর যেহেতু 3টে অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, এই জন্য এখানে কী দিতে হবে, 3। এখানে যে 2 পর্যন্ত আসছে, এই জন্য তোমরা এটা 2 দাগাইছো, তা কিন্তু সঠিক নয়। তো বিষয়টা বুঝতে পারছো কিনা বলো, যারা সি অ্যান্সার করছিলেন? এখানে সি হবে না, অ্যান্সারটা হবে বি। তো অনেকেই সঠিক অ্যান্সার দিছো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমি অ্যারের বাকি আলোচনা একটু আসি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যারে মূলত হচ্ছে 2 প্রকার। অ্যারে কয় প্রকার? অ্যারে মূলত হচ্ছে 2 প্রকার। একটাকে বলা হয় হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে বা একমাত্রিক অ্যারে, বাংলায় লিখতেছি একমাত্রিক অ্যারে। আর একটাকে আমরা বলি হচ্ছে বহুমাত্রিক অ্যারে। তো এই বহুমাত্রিক অ্যারে আবার 2 ধরনের, একটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে, আর একটাকে আমরা বলি হচ্ছে ত্রিমাত্রিক অ্যারে। বুঝতে পারছেন? তাহলে অ্যারে প্রধানত কয় ধরনের? অ্যারে প্রধানত হচ্ছে 2 ধরনের। একটাকে বলা হচ্ছে একমাত্রিক অ্যারে, আর একটাকে বলা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারেকে আবার 2 ভাবে ব্যবহার করে, একটা হচ্ছে দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। তো আমরা কীভাবে বুঝবো যে কোন অ্যারেটাকে আমরা একমাত্রিক বা 1 ডাইমেনশনাল বলবো, কোনটাকে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, আর কোনটা ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, তাই না? তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে, যদি তোমার যে অ্যারেটা দেয়া থাকবে সেখানে ইন্ডেক্সের সংখ্যা, ইন্ডেক্স কোনটা, এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা যেটা থাকতেছে সেটাকে আমরা কি বলি, ইন্ডেক্স বলে থাকি, তাই তো?
তো ইন্ডেক্সের সংখ্যা যদি একটা হয় তাহলে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। একইভাবে ইন্ডেক্সের সংখ্যা যদি কি হয়, দুইটা হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে টু ডাইমেনশনাল। এবং ইন্ডেক্সগুলো অবশ্যই কী দ্বারা যুক্ত হইতে হবে, থার্ড ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকতে হবে। আর ত্রিমাত্রিক কোনটা বলবো, যদি ইন্ডেক্সের সংখ্যা হয় কয়টা, তিনটা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিমাত্রিক। বুঝতে পারছেন? তাহলে ইন্ডেক্সের সংখ্যা একটা ডিক্লেয়ার করা থাকলে আমি বুঝবো ওয়ান মাত্রিক, যদি দুইটা ডিক্লেয়ার করা থাকে তাহলে আমরা বুঝবো দ্বিমাত্রিক, আর যদি তিনটা দেয়া থাকে ইন্ডেক্স তাহলে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, বুঝছেন? বুঝলে ভালো কথা। তো এই অ্যারে থেকেও কিন্তু তোমাদের বিগত সালে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছিল, তো আমরা এটা একটু সমাধান করে নিই। তো কোথায় আসছিল আমি একটু দেখাই দিই তোমাদের। এটা আসছিল হচ্ছে রাঙ্গামাটিতে 19-20-এ। তো আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করি, দেখি পারি কিনা। তো কোশ্চেনটা কি ছিল দেখো, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? অপশনগুলো কি কি ছিল? অপশনগুলো এরকম একটা ছিল, এটা কোথায় আসছিল? এটা আসছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 19-20-এ। এটার অ্যান্সার কী হবে বলেন? আচ্ছা, আমরা অ্যান্সারগুলো পেয়ে গেছি। অ্যান্সারগুলো হচ্ছে সি, তাই তো? তো এখানে সঠিক যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হবে সি। কেন? কারণ এখানে ইন্ডেক্স আছে কয়টা? দুইটা। এবং ইন্ডেক্সগুলো অবশ্যই কী দ্বারা যুক্ত থাকতে হবে? থার্ড ব্র্যাকেটে। যে এখানে দুইটা ছিল, কিন্তু এটা কিন্তু কী দেওয়া আছে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা আছে। তো ফার্স্ট ব্র্যাকেট থাকলে কিন্তু সেটা অ্যারে হবে না। অ্যারে হইতে গেলে অবশ্যই কী থাকতে হবে? থার্ড ব্র্যাকেট থাকতে হবে। এই কারণেই এটা হচ্ছে সঠিক ডিক্লারেশন। আচ্ছা, তোমাকে যে টু ডাইমেনশনাল বললাম আমরা একটু আগে, টু ডাইমেনশনাল অ্যারেতে যে ইন্ডেক্সগুলো, সেই ইন্ডেক্সগুলোর একটা বোঝায় হচ্ছে দৈর্ঘ্যের মান, আর একটা বোঝায় হচ্ছে কার মান? প্রস্থের মান, তাই না? আর যখন থ্রি ডাইমেনশনাল থাকবে তখন সেই থ্রি ডাইমেনশনালের একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। এখান থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসে, যদি তোমাকে বলে যে দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট অ্যারে নিচের কোনটি, সেখানে দেয়া থাকবে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, আর একটা মনে করে সামথিং কিছু একটা দেয়া থাকবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট অ্যারে কোনটা? দ্বিমাত্রিক। আর যদি বলে যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট অ্যারে নিচের কোনটি, তখন হবে ত্রিমাত্রিক অ্যারে। তাহলে ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট অ্যারে, ঠিক আছে? আর দ্বিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। বুঝাইতে পারলাম? কে বুঝতে পারছেন? তাহলে দৈর্ঘ্য প্রস্থ দ্বিমাত্রিক, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে ত্রিমাত্রিক। দুইটা ইন্ডেক্স থাকলে দ্বিমাত্রিক, তিনটা ইন্ডেক্স থাকলে হচ্ছে ত্রিমাত্রিক। ইন্ডেক্সগুলো অবশ্যই কী দ্বারা যুক্ত থাকতে হবে? থার্ড ব্র্যাকেট অংশ দ্বারা যুক্ত থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের যে আলোচনার টপিক ছিল তিনটা, একটা কি কিওয়ার্ড, একটা হচ্ছে ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যারে। তো আমরা সেই তিনটা টপিক আলোচনা করে নিলাম। তো তোমাদেরকে এই তিনটা টপিক থেকে আমি এখন তিনটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেই তিনটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করে নেব। তো দ্রুত এই অ্যান্সারগুলো করবেন। তো প্রথমে বলো যে আনসি সিতে কিওয়ার্ডের সংখ্যা কয়টি? আনসি সিতে কিওয়ার্ডের সংখ্যা কয়টি? অপশন থাকতেছে না, অ্যান্সার বলেন। যারা শুরু থেকে ক্লাস করতেছো তাদের অবশ্যই পারার কথা এটা, এবং যারা ক্লাস নোট করতেছিলেন তাদেরও পড়ার কথা, যদিও আপনারা নোট করেন না, তারপরও দেখি পারেন কিনা। আচ্ছা, অ্যান্সারটা আসছে মাহবুবা ইসলাম, মনি, সাথী, সামিয়া জামান, তারিকুল ইসলাম বলছে 47। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা সঠিক আসছে যে আনসি সিতে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 47টা। সিতে কয়টা? রুজেল ইসলাম 47, মেবি বললে হবে না, 47টাই আর কি।
সিতে কয়টা? আনসিতে বুঝলাম 47টা, তাহলে সিতে কয়টা? মাহবুবা ইসলাম মনি বলছো 32, আরাধ্যা সাথী বলছেন 32, সামিয়া জামান, কণা, তারিকুল সবাই বলছো 32। তো সিতে হচ্ছে কয়টা? 32টি। আনসি এর পূর্ণরূপ কি বলেন দেখি? আনসি এর পূর্ণরূপ কি? আনসি এর পূর্ণরূপ কি? আনসি এর পূর্ণরূপ সাথী বলছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো একটাই অ্যান্সার পাওয়া গেছে আপাতত। তো আনসি এর পূর্ণরূপটাও সঠিক আছে, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো কিওয়ার্ড সংশ্লিষ্ট এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে বলো দেখি, এখানে কোনটা কিওয়ার্ড নয় বলো? আচ্ছা, এর আগে পূর্ণরূপটা সবাই সঠিক অ্যান্সার দিছে, আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট। আচ্ছা, এখানে কোনটি কিওয়ার্ড নয় সেটা বলো, কোনটি কিওয়ার্ড নয়? আচ্ছা, আমরা ক্লাসটা 6:30টায় শেষ করবো, এখন বাজে 6:26। তো দ্রুত বলো, 6:30 পর্যন্ত আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করে নেব। তো সামিয়া জামান বলছো এ, রুজেল ইসলাম বলছো এ, সাথী বলছো এ। তা আমি বলছি নিচের কোনটি কিওয়ার্ড নয়? ঠিক আছে, কোনটি কিওয়ার্ড জানতে চাইনি, আমি জানতে চাইছি কোনটি কিওয়ার্ড নয়। আচ্ছা, গুড ইভিনিং স্যার, এটা আপনার গুড ইভিনিং দিলেন, ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনার নাম কি? জন রে এসকাবুসা। আপনার নাম উচ্চারণ করার জন্যই মনে হয় আমাকে আপনার লাইভ ক্লাস করতে হবে। আপনি কোথা থেকে জয়েন করলেন? আপনি তো কমেন্টে উপরে চলে গেলেন, জন রে এসকাবুসা। আপনি কোথা থেকে জয়েন করলেন বলেন? আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিলের সমর্থক? কোথা থেকে আসলেন? নাকি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল তুমুল চলতেছে। মাহবুবা ইসলাম মনি বলছে সুইস। তো সুইস তো একটা কিওয়ার্ড, তাই না? বিভার হয় বলছো এ, রিটার্ন। তাহলে দেখো কিওয়ার্ডগুলো নিয়ে রুজেল ইসলাম নামটা অস্থির লাগলো, আমাকেও অস্থির লাগছে, কিন্তু ওনাকে তো আর পাওয়া যাচ্ছে না। উনি কি লাইভে আছে? থাকলে আমরা একটু জানতে চাচ্ছি যে উনি কোথা থেকে আমাদের লাইভটা জয়েন করছে, এবং তার নামটা তো একদম রক্স নাম, আরিফুল ইসলাম রক্স ক্লাসে নাই আজকে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, দেখো কিওয়ার্ড নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন এখনও থাকতেছে। তো আমি 32টা কিওয়ার্ড তোমাদেরকে চার্ট আকারে পেজে এবং গ্রুপে আজকে দিয়ে দিব। তোমরা চেষ্টা করবা সেই 32টা কিওয়ার্ড ধারাবাহিকভাবে একটু মনে রাখার চেষ্টা করার। যদিও কিছুগুলো আমাদের এমনিতেই মনে থাকবে, কারণ এগুলো শব্দ আমরা প্রোগ্রামে এই অধ্যায়টা জুড়ে ব্যবহার করে আসতেছি, যেমন ইফ, এলস, ফর, হোয়াইল, ডু, ব্রেক, কন্টিনিউ, গো টু, এগুলো কিন্তু আমরা পুরো অধ্যায় জুড়ে ব্যবহার করব। ঠিক আছে, তো সেগুলো মনে থাকারই কথা। ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো মনে থাকবে। বাকি যেগুলো মনে থাকতেছে না সেগুলো দেখে নিবা। তো এখানে রিটার্ন একটা কিওয়ার্ড, ভয়েড একটা কিওয়ার্ড, সুইচ একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড নয় কোনটা? কিওয়ার্ড নয় হচ্ছে গো। তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি, অর্থাৎ গো। গো কিওয়ার্ড নয়। কিওয়ার্ড কোনটা? গো টু। গো টু হচ্ছে একটা কিওয়ার্ড, গো কিন্তু কোনো কিওয়ার্ড না। বুঝতে পারছেন? তাহলে এই কিওয়ার্ডটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। Sir, can I get webinar ICT certificate in here? No, you can get it from here. তারপরে কি রে, ইংলিশে অ্যান্সার দেন, আমরা তো ইংলিশ পারি না।
উনি তো মনে হয় বিদেশ থেকে জয়েন করছে মনে হচ্ছে। আপনি এখানে আইসিটিতে জোশ জোশ পড়াশোনা পাবেন, ক্লাস পাবেন, সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেট দিয়ে কী করবেন? জন রে এসকাপুসা জেলে, নো ইউ ক্যান গেট সার্টিফিকেট ইন হেয়ার, ইউ গেট সাম অসাম ক্লাস হেয়ার। ঠিক আছে, তো ইউ ওয়ান্ট অসাম ক্লাস, ইউ মে জয়েন আওয়ার লাইভ ক্লাস। আচ্ছা, আমরা কিওয়ার্ড সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করলাম, এরপরের আলোচনায় আসি আমরা। আচ্ছা, এরপরে কি পড়াইছিলাম রে? ভেরিয়েবল পড়াইছিলাম, তাই তো? যেহেতু ভেরিয়েবল নিয়ে তো আর নতুনভাবে জানার কিছু নাই, অ্যারে নিয়ে একটু জিজ্ঞেস করি। অ্যারে, আচ্ছা, অ্যারের কোশ্চেনটা কীরকম হইতে পারে? আমি শিট থেকে একটা কোশ্চেন দেখি। বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলে বলেন? বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলে? বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হয়? বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হয়? বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হয়? দ্রুত বলেন, দ্রুত। এই যে আমার কাছে সার্টিফিকেট চাচ্ছে, আমার তো নিজেরই আইসিটি সার্টিফিকেট নাই, আমি এক কোথা থেকে সার্টিফিকেট দিব? ক দেখি জ্বালা। হ্যাঁ, আমি যে আইসিটি পড়াই, আমার তো নিজেরই আইসিটি সার্টিফিকেট নাই রে। কোথা থেকে একে সার্টিফিকেট আসছে, কোথা থেকে? তাড়াতাড়ি অ্যান্সার বলেন। বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হয়? আচ্ছা, বিশেষ কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে সংরক্ষিত শব্দ বা বিশেষ শব্দ, যেগুলো ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়। তো আজকে যেহেতু ক্লাসের উপস্থিতির সংখ্যা অনেক কম, আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। আমরা 3টা টপিক আলোচনা করলাম, একটা কিওয়ার্ড, একটা ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যারে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। আগামীকাল থেকে আমরা লুপের প্রবলেমগুলো সলভ করব। তো অবশ্যই আগামীকালের ক্লাসে আপনাদেরকে উপস্থিত হইতে হবে। আগামীকালের ক্লাস টাইম হচ্ছে 9:30টায়। লুপ আমরা 3টা পর্বে আলোচনা করব। কোনো একটা পর্ব মিস করলে পরের ক্লাসগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর এই 3টা পর্ব অর্থাৎ 3 দিন ধারাবাহিকভাবে আপনি যদি লুপের ক্লাসগুলো করেন, অবশ্যই আমাদের ক্লাস তো গ্রান্টেড ক্লাস, যে ক্লাসে উপস্থিত থাকলে অবশ্যই এই রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো 3টা ক্লাস করলে লুপ রিলেটেড আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামীকাল দেখা হবে রাত 9:30টায়, আর কালকে সকাল 6টায় আপনাদের সকলের আমন্ত্রণ আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচে। সবাই খেলা দেখবেন সুষ্ঠু সুন্দর পরিবেশে, কোনো ধরনের মারামারি হাতাহাতিতে যাবেন না, নিজেও করবেন না। আর অবশ্যই আমাদের দলকে সাপোর্ট করবেন, আর্জেন্টিনা যেন আগামীকাল কাপ নিতে পারে। ঠিক আছে, তো আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা কালকে কাপ নিব, মেসি কালকে কাপ উঁচায় ধরবে। ঠিক আছে, তো সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। তো আর্জেন্টিনার শুভকামনায় আজকের ক্লাস এই পর্যন্তই।